জায়গাটা হয়েছে মির্জা গালিব স্ট্রিট, ওটা মিনি বাংলাদেশ বলে পরিচিত। ওইখানেতে ওইখানেতে যে যত লোক থাকে, ওখানেতে সাধারণ যে বাড়িগুলো আছে, সাধারণ বাড়িগুলোতে কোনো রকম নিয়ম না মেনে, অগ্নি নির্বাপক ব্যবস্থা না রেখে ওখানেতে একদম ঢেলে বাংলাদেশিদেরকে ভাড়া দেওয়া হয়। এবং আমার ধারণা ওখানে শুধু বাংলাদেশি না, বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও ওখানে বসবাস করেছে। ফলে কি হয়, একটা বিল্ডিংয়ে যতটা লোক থাকার দরকার, আর আপনি যদি এখন লজ ভাড়া দেন তার থেকে বেশি লোক থাকবে। তার থেকে বেশি লোক থাকলে স্বাভাবিকভাবেই অগ্নি নির্ভর ব্যবস্থা। আর এই সমস্ত ঘটনাই ঘটেছে, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। স্বাভাবিক কথা, ভাইপো এখন কে? একজন সাংসদ, তার কোনো পাওয়ার নেই এবং তার দলও ভেঙে বিচ্ছিন্ন। এবার ভাইপোর স্বভাব হচ্ছে ভাইপোর নামে এফআইআর হলেই চলে যাওয়ার রক্ষা কবচ নিতে। কারণ ভাইপো গ্রেপ্তারিকে খুব ভয় পায়, কারণ উনি জানে যে উনি যদি একবার গ্রেফতার হয়, ওনার বিরুদ্ধে এত সঠিক মামলা আছে যে উনি একবার গ্রেপ্তার হলে উনি আর জেল থেকে বেরোতে পারবে না। ধারণা যে এরা প্রথম থেকে, যেদিন থেকে বাংলাদেশে জামায়াত শক্তির উত্থান হয়েছে এবং হাসিনার পতন হয়েছে, সেদিন থেকে এই জামায়াত শক্তির লক্ষ্য হচ্ছে এই চিকেন নেককে আটকে দেওয়া, চিকেন নেককে কেটে দেওয়া। এবং সেইটার উদ্দেশ্যেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা দেখলাম পাক চাষ সন্দেহে দিল্লি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ধরে আনলো এসটিএফ, মানে কোচবিহারে। দেখুন, রানা রাউফ যখন ধরা পড়লো, রানা রাউফ ধরা পড়ার পরেই কিন্তু কোচবিহারে তিনজন যারা আইএসআই বা পাক জঙ্গি তারা ধরা পড়েছে, এবং তাদের সূত্র ধরে ধরা পড়েছে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রদীপ্ত বসু দিল্লি থেকে। কী হয়েছে, 2011-র পর থেকে ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাঙ্ককে ঠিক রাখার জন্য প্রচুর অনুপ্রবেশকারীরা ঢুকিয়েছে। আর এই অনুপ্রবেশকারীরা, দেখুন, রানা রাউফ 2012 সালে পশ্চিমবঙ্গে এসেছিল এবং 14 বছর বাস করেছিল, এবং 14 বছর ধরে তিনি প্ল্যান করছিল যে চিকেন নেক বা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তিনি ক্ষতিগ্রস্ত করার। এবং এই যে প্ল্যানটা উনি এই রানা রাউফ থেকে কোচবিহার থেকে দিল্লির প্রদীপ্ত বাসু, পুরো একটা সার্কেল একটা, ঠিক আছে। এরা কি করেছে, 2011 পর থেকে অনুপ্রবেশ হওয়ার ফলে এরা পুরো সমস্ত পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের একটা নেটওয়ার্ক তৈরি করেছে। এই নেটওয়ার্ক ভারতবর্ষের ক্ষতি করছে, যেইটা এখন কেন ধরা পড়ছে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বিশেষত। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর অনুপ্রবেশ একদম বন্ধ হয়ে গেছে। অনুপ্রবেশ বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে যারা যারা লুকিয়ে আছে তাদেরকে এসটিএফ তন্ন তন্ন করে খুঁজে বার করছে। এটা তারই একটা। এমনকি আমরা দেখলাম নিউ মার্কেটের মিনি ঢাকায় অনিয়মের ফাঁকেই সমান্তরাল নিয়ম, মানে দুধের আগুন রুখতে পারেনি ভিন। দেখুন, যে জায়গাটা হয়েছে মির্জা গালিব স্ট্রিট, ওটা মিনি বাংলাদেশ বলে পরিচিত। ওইখানেতে যে যত লোক থাকে, ওখানেতে সাধারণ যে বাড়িগুলো আছে, সাধারণ বাড়িগুলোতে কোনো রকম নিয়ম না মেনে, অগ্নি নির্বাপক ব্যবস্থা না রেখে ওখানেতে একদম ঢেলে বাংলাদেশিদেরকে ভাড়া দেওয়া হয়। এবং আমার ধারণা ওখানে শুধু বাংলাদেশি না, বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও ওখানে বসবাস করেছে। ফলে কি হয়, একটা বিল্ডিংয়ে যতটা লোক থাকার দরকার, আর আপনি যদি এখন লজ ভাড়া দেন তার থেকে বেশি লোক থাকবে। তার থেকে বেশি লোক থাকলে স্বাভাবিকভাবেই অগ্নি নির্ভর ব্যবস্থা। আর এই সমস্ত ঘটনাই ঘটেছে, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এই অনুপ্রবেশকারীরা এবং এই যে রোহিঙ্গাদের বারবারন্ত সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং কলকাতার এই মিনি বাংলাদেশ থেকে, মিনি পাকিস্তান থেকে শুরু করে সব জায়গাতে দেখা গেছে। ফলে কি হয়েছে, এই যে অনুপ্রবেশকারীদেররা বসবাস করতে দিয়েছে বা বাংলাদেশিরা বসবাস করেছে এক জায়গায় ঘিঞ্জি হয়ে, ফলে এখানে আগুন ধরেছে এবং আগুন হয়ে বাংলাদেশিরা মারা গেছে। আমি বলছি যে এই সমস্ত ব্যবস্থা, এবং আমি এটাও বলছি এই লিস্টগুলো সাধারণ বাড়ি, মানে নর্মাল যে লজের যে বাড়িগুলো হয়, সেই বাড়ি মানে লজের যে নিয়ম হয় সেই নিয়ম মানে বাড়ি নয়, এগুলো না, সাধারণ থাকার বাড়িগুলোকে এরা লজ পরিণত করেছে। ফলে যা হওয়ার হচ্ছে, অগ্নি ব্যবস্থা হচ্ছে, বাংলাদেশ মারা গেছে, আগুন সংযোগ হয়েছে, বাংলাদেশের 7 জন নাগরিক মারা গেছে। এরকম ঘটনা আরও হবে, কিন্তু আমাদের প্রশাসন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার সম্পূর্ণভাবে একদম এর বিরোধিতা করছে। আজকে আমরা জানি দোষীরা সমস্তভাবে ধরা পড়বে, এবং আমি এটাও বলছি যত বেআইনি লজ আছে সমস্ত বেআইনি লজও বন্ধ করে দেবে। দাদা, যে মাসিক 40,000-এর চুক্তি স্ত্রীর নামে নিউ মার্কেটের ওই হোটেলে লিজ নেন জিতু আবু। আমি তো আপনাকে কী বললাম, এই রোহিঙ্গারা বা বাংলাদেশিরা 2011-র পর পশ্চিমবঙ্গে এসেছে। 2011-র পর এরা পশ্চিমবঙ্গে এসে আধার কার্ড আর তৎকালীন সরকারের সাহায্য নিয়ে আধার কার্ড, ভোটার কার্ড করে বসবাস শুরু করেছে। এরাই
বিভিন্নভাবে বাংলাদেশিদেরকে থাকার জন্য বা বাংলাদেশকে রাখার জন্য বিভিন্নভাবে এরা লজ নিয়েছে। লজ বিভিন্ন লোকজনের কাছ থেকে চুক্তির ভিত্তিতে লজ নিয়েছে, যে চুক্তিগুলো কোনো আইন মেনে চুক্তি নয়, বেআইনি চুক্তির মাধ্যম দিয়ে এরা লজ ভাড়া নিয়েছে এবং বিভিন্ন লোকদের থাকতে দিত এখানেতে। এরা এই জায়গাটা হয়ে গেছিলো মিনি বাংলাদেশ, ঠিক আছে। এইবারে কি হয়েছে না, এখন যেহেতু ধরা পড়েছে, ধরা পড়ার পর আবু তো ধরা পড়েছে, আর অ্যাকচুয়ালি ও স্ত্রীর নামে চুক্তি করা হয়েছিল, স্ত্রী চুক্তি যার সঙ্গে হয়েছে সেই মালিকও পালিয়ে গেছে। আসল মালিকরা আবার পালিয়ে যাবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এইসব রোহিঙ্গাদেরকে বেআইনি চুক্তির মাধ্যম দিয়ে সমস্ত রকম সুবিধা করা দিত এবং সমস্ত রকম সুবিধা দিত লোকাল এমএলএ থেকে শুরু তৎকালীন লোকাল এমএলএ থেকে শুরু করে লোকাল লিডার। দুদিনের সফরে উত্তরবঙ্গে অমিত শাহ স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী, নজরে চিকেন নেক্সের নিরাপত্তা। কথা, উনি স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে অজিত ডোভাল স্যারও এসেছিলেন, অজিত ডোভাল স্যারও উদ্বিগ্ন প্রকাশ করে গেছিলেন। এর পরেতে মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক খুন, রানা রাউফের গ্রেফতার, প্রদীপ্ত বসুর গ্রেফতার, দিল্লি থেকে প্রদীপ্ত বসু গ্রেফতার, এর সমস্তটা ইঙ্গিত করছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। ধারণা যে এরা প্রথম থেকে, যেদিন থেকে বাংলাদেশে জামায়াত শক্তির উত্থান হয়েছে এবং হাসিনার পতন হয়েছে, সেদিন থেকে এই জামায়াত শক্তির লক্ষ্য হচ্ছে এই চিকেন নেককে আটকে দেওয়া, চিকেন নেককে কেটে দেওয়া, এবং সেইটার উদ্দেশ্যেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। এবং আমার ধারণা ভারতবর্ষকে সুরক্ষিত থাকবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উনি এত অনুপ্রবেশ করেছিলেন যে ভারতবর্ষের আভ্যন্তরীণ যে সুরক্ষার ব্যবস্থা সেটা ভেঙে পড়েছিল। আমরা আশা রাখি, এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্বাগত জানিয়েছেন, অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছেন, এবং আমি আশা রাখবো যে এই চিকেন নেকের এই সমস্যা তাড়াতাড়ি উনি সমাধান করে দেবেন। প্রসঙ্গে যাবো দাদা, আমরা দেখলাম যে অভিষেকের রক্ষা কবচ প্রত্যাহারের আবেদন হাইকোর্টে আবেদন করলো রাজ্য সরকার। স্বাভাবিক কথা, ভাইপো এখন কে? একজন সাংসদ, তার কোনো পাওয়ার নেই এবং তার দলও ভেঙে বিচ্ছিন্ন। এবার ভাইপোর স্বভাব হচ্ছে ভাইপোর নামে এফআইআর হলেই চলে যাওয়া রক্ষা কবচ নিতে, কারণ ভাইপো গ্রেপ্তারিকে খুব ভয় পায়, কারণ উনি জানে যে উনি যদি একবার গ্রেফতার হয়, ওনার বিরুদ্ধে এত সঠিক মামলা আছে যে উনি একবার গ্রেফতার হলে উনি আর জেল থেকে বেরোতে পারবে না। এবার সমস্ত কেসেই উনি চলে যায় হচ্ছে রক্ষা কবচ নিতে, এবং রক্ষা কবচ পেয়ে যায় বা পাই যায় না সেটা আইনি বিষয়, কিন্তু উনি নিজেকে বাঁচানোর জন্য এবং নিজের জেল হাজত রক্ষার জন্য উনি এই কাজগুলো করেন, এটাই ওনার স্বভাব। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্ল্যাঙ্কেট বা সামগ্রিক রক্ষা কবচ প্রত্যাহারের আবেদন। আমার তো মনে হয় রক্ষা কবচ পাওয়ার অধিকার অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। ও চোর, ও লম্পট, ও খুনি, ও রক্ষা কবচ পেয়ে বারবার বেঁচে যাচ্ছে। ওর রক্ষা কবচ পাওয়ার উচিত নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভাইপো এমন কোনো কেউ কেটা নয়, ওর অ্যাকাউন্টও ফ্রিজ হয়েছে। তো সাধারণভাবে আমারও একবার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল। সাধারণভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করতে গেলে নতুন করে কেওয়াইসি দিয়ে ওখানে ব্রাঞ্চ ম্যানেজার বা ওনাদের জন্য হাই প্রোফাইল হাইকোর্টে কেওয়াইসি দিতে হয়, কিন্তু উনি কেওয়াইসি দিতেও ওনার প্রবলেম, উনি সমস্ত কিছুতে রক্ষা কবচ চান এবং উনি পালিয়ে গেছেন বিদেশে। এই সমস্তটা ইঙ্গিত করছে উনি চোর, উনি দোষী। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।